হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। তোমাদের কজন কানেক্ট হবে? স্যার 25 কতজন জন। হবে? 25 জন, ঠিক আছে না? তুমি কোন ক্লাসে? তুমি বি না ডি? হ্যালো, তুমি কি বি বেসে না ডি বেসে? স্যার বি আর ডি। না, তুমি কোন ব্যাচে সেটা জিজ্ঞেস করছি তোমাকে। বি আর ডি? আমি বি ব্যাচে। বি ব্যাচ। আমি বি। তুমি বি, তাহলে তোমরা নিউ ব্যাচ, তাই তো? জি স্যার। তোমাদের সাথে কোনো ক্লিনিক্যাল ক্লাস হয়েছে? একটাও না, হয়নি? স্যার আমাদের মেডিসিন ক্লাস হচ্ছে এই সপ্তাহে শুরু হয়েছে নতুন। তোমাদের সাথে আমার কোনো ক্লাস হয়েছে কিনা? না স্যার, আজকে ফার্স্ট। হুম? আগে হয়নি, আজকে ফার্স্ট। ফার্স্ট ক্লাস? লেকচার ক্লাস হয়েছে স্যার, না, প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল হয় না। ক্লিনিক্যাল কোন ক্লাস হয়নি? ও স্যার। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা যেহেতু রিপিটেশন, ডি ব্যাচের সাথে আগে এই ক্লাসটা হয়ে গেছে, ডি ফর ঢাকা, আর তোমরা বি ফর বাংলাদেশ, তোমাদের সাথে ক্লাসটা হয়নি, সেজন্য তোমাদের উদ্দেশ্যে আজকে ক্লাসটা নিয়ে ডি ব্যাচের সাথে অ্যাটেন্ড করবে। ওকে, বেসিক্যালি ডি ব্যাচের সাথে আজকে ক্লাস ছিল ইমার্জেন্সি মেডিসিন, মনে হয়। ইমার্জেন্সি মেডিসিনের কোনো ক্লাস আমরা এখন পর্যন্ত অ্যারেঞ্জ করতে পারিনি, এবং এই ক্লাসটা ফেস টু ফেস ক্লাস হলে বেটার, সেই জন্য আমরা চেষ্টা করছি যে এটাকে দুইটাকে কম্বাইন করে রাখাতে। তো আমাদের বি ব্যাচের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু তোমাদের প্রথম ক্লাস এটা, সেই জন্য আমরা ওয়ার্ডে যাওয়ার আগে বা ক্লিনিক্যাল ক্লাসে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু পেশেন্ট। অর্থাৎ একটা পেশেন্টের সাথে আমি প্রথম যখন ইন্ট্রোডিউসড হব তাকে দেখার জন্য বা তার ইনফরমেশনগুলো জানার জন্য, এই জিনিসটাকে আমরা বলি, বা এই প্রসিডিওরটাকে আমরা বলি ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু পেশেন্ট। মানে ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু পেশেন্ট ফর দি বিগিনার্স। একদম শুরু থেকে আমরা কিভাবে, যারা আমাদের নতুন যাচ্ছি, ওয়ার্ডে আগে কখনো ওয়ার্ড করিনি, তাদের জন্য কিছু রুলস রেগুলেশন আমরা ফলো করি, বা পরবর্তীতে এই জিনিসগুলো আমরা ফলো করব, সেটার একটা ইন্ট্রোডাকশন আজকে তোমাদের ক্লাসে থাকবে। এই ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু পেশেন্ট, এটা আমাদের সারা জীবনই কাজে আসবে, এবং আমরা আশা করি যে এই ক্লাসটা তোমাদেরকে ভবিষ্যতের জন্য হেল্প করবে। ফাইন, মুভ করে না। আচ্ছা, ফার্স্ট যেটা আমাদের একটা ইনস্ট্রাকশন স্লাইড আছে, সেই ইনস্ট্রাকশন স্লাইডটাতে ইনস্ট্রাকশন স্লাইডে তোমাদের ক্লাসটা 30-40 মিনিটস হবে, এবং তোমরা লাইভ ভিডিওতে থাকবে, কোনো প্রোফাইল পিকচারে থাকবে না, সাউন্ডটাকে অফ করে রাখবে। রোল নাম্বার লিখবে, তোমার পার্সেন্টেজ, ক্লাসের পার্সেন্টেজ নেওয়া হবে এখান থেকে। যদি কারো ভিডিও ক্যামেরা অফ থাকে তাহলে তাদেরকে অ্যাবসেন্ট বলে ট্রিট করা হবে। ক্লাস চলাকালীন সময়ে তোমরা প্রত্যেকেই লাইভ ভিডিওতে থাকার চেষ্টা করবে, এবং যদি কোনো ডিফিকাল্টিস হয় বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, একটা নোট রাখবে বা সেটাকে তুমি নোট করবে। যদি কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কমেন্ট থাকে, এটাকেও নোট করবো। ক্লাসের পরে দিন আমরা আলাপ করবো, অথবা আলাদাভাবে কমিউনিকেট করলে আমরা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো। এখন ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু পেশেন্ট বলতে আমরা কি মিন করি? অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, ইট মিনস স্টেপস অফ প্রসিডিউরস ডান মেথডিক্যালি ফর ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডিজিজ। তাহলে কোনো পেশেন্টের যদি আমরা মেথডিক্যালি অ্যাপ্রোচ করি, কি জন্য, বা যে প্রসিডিউরগুলো আমরা করবো, যেমন হিস্ট্রি নিব, ফিজিক্যাল এক্সামিনেশন করবো, ইনভেস্টিগেশন করবো, এই যে স্টেপগুলো,
এগুলোকে আমরা বলি মেথডিক্যাল অ্যাপ্রোচ। এই স্টেপসগুলোকে প্রসিড করার জন্য আমরা যে কাজটা করলাম বা যে প্রসিডিউরটা ফলো করলাম, এটি ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু দি পেশেন্ট। এখানে স্টেপস অনেকভাবে এক একজন এক এক রকম বলে, যে কেউ বলে 3 স্টেপস, কেউ বলে 5 স্টেপস। হোয়াটএভার ইজ দ্য স্টেপস উই উইল ট্রাই টু ফলো ইট। এটা হলো 5 স্টেপ একটা অ্যাপ্রোচ। 5 স্টেপস এর মধ্যে কি কি থাকে সাধারণত? ফার্স্ট হলো হিস্ট্রি টেকিং, সেকেন্ড হলো এক্সামিনেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, থার্ড হলো ডায়াগনোসিস, ফোর্থ প্রগনোসিস অ্যান্ড প্ল্যান অফ কেয়ার, অ্যান্ড দেন ইন্টারভেনশন। তাহলে এই যে স্টেপগুলো আমরা করলাম, হিস্ট্রি নিলাম, এক্সামিন করলাম, তাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করলাম, একটা ডায়াগনোসিস তৈরি করলাম, তারপর হলো তার প্রগনোসিস এবং প্ল্যান অফ কেয়ার করলাম, কিভাবে আমি তাকে ট্রিট করব, আর লাস্টে গিয়ে যে কাজটা করতে চাই, যে ট্রিটমেন্টটা করতে চাই, সেই ট্রিটমেন্টটা করলাম। এটাই হলো আমাদের 5 স্টেপের ইয়ে। এটা করলাম কেন? এবং এরপরে যখন প্রয়োজন হবে, আইদার দি পেশেন্ট উইল বি রেফার্ড অর রিপিটেডলি এক্সামিনড। একই জিনিস আমরা বারবার এক পেশেন্টের জন্য করতে হবে। যেমন প্রতিদিন আমরা ওয়ার্ডে করি কি, প্রতিদিন পেশেন্ট দেখি, একই পেশেন্ট অনেকবার দেখি, আর এর আউটকাম কেমন সেটা জানার জন্য। তাহলে এই কাজ দুইটা করা হবে, আইদার ফর এক্সামিনেশন অর ফর আউটকাম। এখন আমাদের অ্যাপ্রোচ টু পেশেন্ট হতে আমাদের কি প্রয়োজন হবে, আমাদের কি কি জিনিস থাকা প্রয়োজন? নাম্বার 1 ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আর ব্যাকগ্রাউন্ড নলেজ। যদি কারো ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকে, তাহলে বেড সাইডে গিয়ে তারা প্রবলেম ক্রিয়েট করে। এখন আমরা কি ব্যাকগ্রাউন্ড নলেজ নিয়ে আসলাম? ফর ইন দ্য ফেজ 1 তোমরা ক্লিনিক্যাল সাইডে কাজে লাগানোর চেষ্টা করবো। কাজে লাগাও কি করতে? অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। আর ফেজ 2 এ তোমাদের অনেকগুলো সাবজেক্ট থাকবে, তার মধ্যে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, এগুলো তোমাদের বেসিক সাবজেক্ট, আর এর সাথে থাকবে মেডিসিন এবং সার্জারি। ফেজ 3 তে গিয়ে তোমরা এর সাথে অ্যাড হবে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, তোমরা সবাই জানো, এবং মেডিসিন সার্জারির সাথে গাইনি এবং অবস্টেট্রিক্স অ্যাড হবে। ফেজ 4 এ গিয়ে, তাহলে ফেজ 2 এ তুমি এদের 3টা সাবজেক্ট কমপ্লিট করে ফেলেছো। এটা আর ফার্দার তোমাকে কোথাও পরীক্ষা দিতে হবে না, কিন্তু তোমাকে পড়তে হবে। ক্লাস হ্যাঁ না পারেন এখন আমার মোবাইল নিয়ে এসে। তো ফেজ 2 এ তুমি কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিন পরীক্ষা দিয়ে তুমি ফ্রি হয়ে যাবে। ফেজ 3 তে অনুরূপভাবে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি পরীক্ষা দিয়ে ফ্রি হয়ে যাবে। ফেজ 4 এ গিয়ে তোমার ফাইনালি থাকবে কি মেডিসিন, সার্জারি এবং গাইনি। এবং এটা ফেজ 2 থেকে শুরু হলো, ফেজ 3 থেকে শুরু হলো, ফেজ 4 এ গিয়ে এটা শেষ হবে। যেহেতু মেডিসিন সার্জারি বিশেষ করে একটু লম্বা কোর্স, সেই জন্য এটা 3টা ফেজই থাকে, ফেজ 2, 3 এবং 4। তাহলে আমরা যেই ফেজের সাথে যেই সাবজেক্টে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হবে, সেই সাবজেক্টগুলোকে প্রায়োরিটি দেব। বাকি যে সাবজেক্টগুলো, এগুলো আমরা পড়বো, বাট এগুলো এবং টাইম টু টাইম অ্যাসেসমেন্ট হবে। কিন্তু ফাইনাল প্রপ যখন আমরা দিব, তখন এই 3টা সাবজেক্টে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে ইন দ্য ফর্ম অফ ইউনিভার্সিটি এক্সাম। অ্যান্ড অ্যাপ্রোচের স্টেপসগুলো কি? আমরা একটু আগে বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন প্রয়োজন। নাও উই হ্যাভ দি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আর ব্যাকগ্রাউন্ড নলেজ from the phase 1 subjects, anatomy, physiology and biochemistry. We will try to apply this approach for apply this knowledge for patient approach. Steps for approach কি আছে, কিভাবে আমি বেডসাইডে গিয়ে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে আমি উপস্থাপিত হব। প্রথমটাই হলো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি পেশেন্টকে এনভায়রনমেন্ট ক্রিয়েট বলতে আমি যেটা মিন করছি সেটা হলো, একটা পেশেন্ট আছে, আমি ওয়ার্ডে ঢুকলাম, পেশেন্ট দেখা গেলো অনেকগুলো অ্যাটেন্ডেন্স নিয়ে বসে আছে, তাইলে অ্যাটেন্ডেন্স গুলোকে রিকোয়েস্ট করতে হবে টু গিভ ইউ দ্য স্পেস। অথবা একটা পেশেন্ট খাচ্ছে, তাহলে খাওয়া অবস্থাতে আমি গিয়ে তাকে হিস্ট্রি নিব না বা ফিজিক্যাল এক্সামিনেশন করবো না, তাহলে তাকে টাইম দেব যে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করুন, অথবা খাওয়া শেষ করলে আমরা আপনার সাথে কথা বলবো বা আপনাকে দেখবো। তাহলে এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। সেখানে যদি ফিমেল পেশেন্ট হয়, প্রয়োজনে একজন ফিমেল অ্যাটেন্ডেন্স নিতে হবে। মেল হলে যদি ফিমেল কোন স্টুডেন্ট হয়, তাহলে সেখানে একজন মেল অ্যাটেন্ডেন্স নেওয়া বেটার হবে, অথবা একজন ফিমেল অ্যাটেন্ডেন্স নেওয়া বেটার হবে। তাহলে এই যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, বিছনাটা যদি আগোছালো থাকে বিছনাটাকে তৈরি করা, লাইট যদি সাফিসিয়েন্ট না থাকে লাইট নেওয়া, যদি
কোনো স্ক্রিন দেওয়া প্রয়োজন মনে করো, প্রাইভেসি মেনটেন করতে হবে, দেন ইউ ক্যান পুট অ্যান স্ক্রিন অ্যারাউন্ড দ্য বেড। এই যে জিনিসগুলো করলাম এগুলোকে বলা হবে ক্রিয়েটিং দ্য এনভায়রনমেন্ট। সেকেন্ড স্টেপ হবে গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন। গ্রিটিংস, তুমি তোমাকে ইন্ট্রোডিউস করবে, হয়তো সালাম দিবে অথবা তাকে যে কোনো একটা গুড মর্নিং বা নমস্কার, যা রাইচুয়াল অনুযায়ী তার কাছে ইন্ট্রোডিউস হবে তোমার, এবং নিজেকে ইন্ট্রোডিউস করবে তুমি কে, তোমার পারপাস কি। তাহলে ইন্ট্রোডিউস কেমন হতে পারে? আই এম এ মেডিকেল স্টুডেন্ট, I am instructed to talk with you and to know your problems from the department. তাইলে আমাকে বলা হয়েছে ডিপার্টমেন্ট থেকে যে আপনার সমস্যাগুলো আমাকে জেনে আমাকে নোট করতে বলা হয়েছে, সেজন্য আমি আপনার সাথে কথা বলতে চাই। তাহলে দিস উইল বি দ্য সেলফ ইন্ট্রোডাকশন। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, ইয়ার মেনশন করতে পারো, তোমার নাম মেনশন করতে পারো, এবং তার সাথে তুমি সেলফ ইন্ট্রোডিউস হবে এবং তোমার অবজেক্টিভস কি সেটা বলবে। মেক অ্যারেঞ্জমেন্টস ফর দ্য অ্যাটেন্ডেন্স। একটু আগে আমি যেটা বললাম যে মেল পেশেন্টের জন্য ফিমেল, ফিমেল পেশেন্টের জন্য মেল অ্যাটেন্ডেন্স, বিশেষ করে অপোজিট জেন্ডার পেশেন্ট দেখতে গেলে আমাদের এটা খেয়াল করতে হবে যে অলওয়েজ ইউ লুক ফর দি অ্যাটেন্ডেন্স or embark for the attendance when the patient is a gender, মেলের জন্য ফিমেল, ফিমেলের জন্য মেল। বি নলেজেবল, আমি একটু আগে যে কথাটা বলে আসলাম। তাহলে আমরা নলেজটা কোথায় পেলাম? আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে নিলাম, এবং যেদিন যেটাকে করতে যাব সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাওয়া বেডসাইডে বেটার। সেটা না হলে মানুষের পেশেন্টরা কোঅপারেট করতে চায় না। বি ইকুইপড উইথ দ্য লজিস্টিক, তোমার কিছু লজিস্টিক থাকতে হবে। যে লজিস্টিক গুলো, যেমন আমাদের একটা মেডিসিন ডিপার্টমেন্টে আমার স্টেও তো প্রয়োজন হয়, তোমার অ্যাপ্রন করা থাকতে হবে, ড্রেস আপ থাকতে হবে, তাইলে ব্লাড একটা স্টোর থাকবে, একটা ব্লাড প্রেশার মেশিন থাকবে, থার্মোমিটার থাকবে, এরকম অনেকগুলো জিনিস একটা লিস্ট আমরা দিই সাধারণত বেডসাইডে যে হোয়াট আর দি ইকুইপমেন্টস দ্যাট ইউ শুড হ্যাভ ফর ক্লিনিক্যাল এক্সামিনেশন অর ক্লিনিক্যাল অ্যাপ্রোচ। তাহলে এরকম আমরা একটা লিস্ট তোমাকে দিব, এবং সেই লিস্টে অনুযায়ী সেই জিনিসগুলো তোমার সাথে থাকতে হবে যাতে তুমি পেশেন্টটাকে ভালোভাবে এক্সামিন করতে পারো। ডু নট জাম্প, এর অর্থ হইল তুমি একদম শুরুতেই শেষ কথার শেষে চলে যাবে না, তাহলে স্টেপ ওয়াইজ প্রসিড করবে, অ্যাপ্রোচ মেথডিক্যালি অ্যান্ড স্টেপ ওয়াইজ। তাহলে আমরা হিস্ট্রি দিয়ে শুরু করি, হিস্ট্রি শুরু করার আগে তার নাম জানতে চাই, তার ঠিকানা জানতে চাই। যেমন আমরা যেটাকে বলি, যেমন থার্ড ইয়ারে হয়তো হিস্ট্রিতে কোনো যদি ক্লাস হয়ে থাকে তাহলে দেখবে যে টেকিং দ্য হিস্ট্রি, ফার্স্ট টেস্ট হলো পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। সেখানে পেশেন্টের নাম, তার বয়স, তার জেন্ডার, তার বাড়ি, তার ডেট অফ এডমিশন, ডেট অফ এক্সামিনেশন, এরকম অনেকগুলো পার্ট থাকে, উই কল ইট পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। সেকেন্ড স্টেপে যেটা আছে প্রেজেন্টিং ম্যানিফেস্টেশনস অর সিক কমপ্লেন। থার্ড যেটা আছে সেটা হলো হিস্ট্রি অফ প্রেজেন্টেশন। এই যে স্টেপগুলো, এইরকম স্টেপ ওয়াইজ আমরা প্রসিড করবো, বাট উইল নট জাম্প ফ্রম ওয়ান স্টেপ টু, উইল নট জাম্প অর উইল নট এসকেপ দ্য স্টেপস। দেন ক্লিনিক্যাল অ্যাপ্রোচ, ক্লিনিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কি কি জিনিস আমরা করি, তার টোটাল যে স্টেপসগুলো, সেই স্টেপসগুলো একটা হলো হিস্ট্রি টেকিং, সেকেন্ড হলো ফিজিক্যাল এক্সামিনেশন, থার্ড হলো মেকিং দ্য সামারি, দেন ডায়াগনোসিস ফর্মুলেশন। তারপরে ডায়াগনোসিস ফর্মুলেশন আমরা দুইটা করি, দুইটা পার্ট ডায়াগনোসিস, একটা হলো প্রফেশনাল ডায়াগনোসিস আর একটা হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তারপরে স্টেপ যেটা প্ল্যান ফর ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব সেটা একটা প্ল্যান তৈরি করি। নেক্সট ইজ এ ম্যানেজমেন্ট আউটলাইন, কি কিভাবে ম্যানেজ করতে চাই পেশেন্টটাকে, একটা আউটলাইন তৈরি করবো, যেমন এই জিনিস ম্যানেজ করতে, একটা জেনারেল ম্যানেজমেন্ট হবে, একটা সিস্টেমিক ম্যানেজমেন্ট হতে পারে, অথবা ইটিওলজিক্যাল ম্যানেজমেন্ট হতে পারে, কমপ্লিকেশন ম্যানেজমেন্ট আমরা পরে পাবো। তাইলে ম্যানেজমেন্টের যে স্টেপগুলো সেটা একটা আউটলাইন তৈরি করবো। দেন প্ল্যান ফর ফলো আপ, আজকে দেখলাম এখানেই শেষ হয়ে যাবে না, এরপরে আবার এই পেশেন্টকে কিভাবে দেখবো, ফলো আপ কেমনি করবো, ভালো হলো না খারাপ হলো, আমার চিকিৎসা ঠিক আছে কি ঠিক নেই, পেশেন্টের কোনো বেনিফিট হলো কিনা, এই জিনিসগুলোকে দেখাই বলি আমরা ফলো আপ। দেন প্রিভেনশন, যদি ডিজিজটা এরকম হয় যেটাকে প্রিভেন্ট করা যাবে, ফিউচারে যাতে না হয় সেরকম একটা মেজার নেওয়া বা পেশেন্টের সাথে অ্যাডভাইস দেওয়া যে এই কাজগুলো হবে। তাহলে এখানে যে কথাগুলো বলা হলো ফ্রম দ্য হিস্ট্রি টেকিং আপ টু প্রিভেনশন, all these are the different steps by which you have to approach to the patient. তাহলে এই স্টেপগুলোর মাধ্যমে বা এইগুলো আমার স্টেপ হবে আমাদের ক্লিনিক্যাল অ্যাপ্রোচের। নেক্সট যে এখন আমরা যে কথাগুলো একটু আগে আমি বললাম সেই কথাগুলো ডিটেলস আসবে। তাহলে এখানে হিস্ট্রি টেকিং ছিল, ফিজিক্যাল এন্ড এগুলো ডিটেলস আস্তে আস্তে করে আমরা সামনে দিকে প্রসিড করবো।
First has to be the history taking. History taking কি আসলে? History taking is nothing rather to talk with the patient. পেশেন্টের সাথে আমি কথা বলবো for what? To know the problems. যে প্রবলেম তার আছে অথবা তার ইলনেস যেটা আছে সেইটাকে আমি সেইটা সম্পর্কে পেশেন্টের সাথে যে কথা বলবো উইথ দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ। আমার যে ব্যাকগ্রাউন্ড নলেজ আছে সেটাকে অ্যাপ্লাই করে তাহলে এটাকে আমরা বলবো হিস্ট্রি টেকিং। তাহলে এখানে কি করছি আমি? কালেকশন অফ ইনফরমেশন ফর আইডেন্টিফিকেশন অফ দ্য পেশেন্ট, যেটা বললাম যে পার্টিকুলার অফ দ্য পেশেন্ট, ফিউচার রেফারেন্সেস। এইটাকে আমি ফিউচার রেফারেন্স মানে পরবর্তীতে যদি কখনো এই পেশেন্ট আসে আমার নতুন করে পার্টিকুলার জানতে হবে না, আমার পার্টিকুলার যেগুলো আগেই নোট করা থাকে উই ক্যান আইডেন্টিফাই দ্য পেশেন্ট। এই পেশেন্টের সাথে আমি অমুক দিন অমুক সময় অমুক জায়গাতে কথা বলেছিলাম। আর্কাইভিং অ্যান্ড ডায়াগনোসিস, আমি এটাকে আর্কাইভ করা মানে হলো রেকর্ড কিপ করা বা রেকর্ডটাকে মজুত রাখা এবং পরবর্তীতে এটাতে দিয়ে ডায়াগনোসিস তৈরি করা। অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্কাইভিং অ্যান্ড ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। তাহলে আমি যে এই করলাম এটা কি বলবো? হিস্ট্রি। স্টেপ ওয়াইজ রেকর্ডিং অফ হিস্ট্রি অফ ইলনেস অ্যান্ড অবলিক প্রবলেম। হিস্ট্রি কাজটাই হলো স্টেপ ওয়াইজ রেকর্ডিং অফ দি ইলনেস অর দি প্রবলেম। পারফর্মিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন, তার হিস্ট্রি নেওয়ার পরে টোটালটাকেই বলি হিস্ট্রি টেকিং। তো হিস্ট্রি টেকের পার্ট একটা হলো পেশেন্টের পার্টিকুলার্সটা জানলাম, তার প্রবলেমগুলোকে জানলাম ইন দ্য ফর্ম অফ হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইত্যাদির মাধ্যমে। তারপর হলো ফিজিক্যাল এক্সামিনেশন নিলাম, ফিজিক্যাল এক্সাম তাকে ফিজিক্যাল এক্সামিন করবো। ফিজিক্যাল এক্সামিন করে কি করবো? কেন ফিজিক্যাল এক্সামিন করবো? টু ফাইন্ড আউট দি এভিডেন্সেস অফ ইলনেস। এই যে এখানে ফিজিক্যাল এক্সামিনের উদ্দেশ্যই হলো যে তার যে অসুস্থতা সেইটার কোনো প্রমাণ বা এভিডেন্স আছে কিনা সেটাকে বের করে। আইডেন্টিফাই দি চেঞ্জেস ইন স্ট্রাকচার, যেমন একটা জায়গায় ফুলে গেছে, একটা জায়গাতে পুজ ঝরতেছে, একটা জায়গায় ক্ষত হয়ে গেছে, তাইলে এই যে চেঞ্জ হলো এই চেঞ্জটাকে আইডেন্টিফাই করতে হবে ফিজিক্যাল এক্সামিন দিয়ে। অথবা ফাংশনাল কোনো অ্যাবনর্মালিটি হলো কিনা ডিউ টু ডিজিজ, তাহলে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশনের পারপাস হলো টু লুক ফর দি এভিডেন্সেস of changes in a organ or system that has been done by the disease itself and select the effective remedy. এবং এইটা বের করার পরে কি করলাম? সিলেক্ট দ্য ইফেক্টিভ রেমেডি। রেমেডি মানে হলো আমি কি করলে তার যে প্রবলেমগুলো হলো সেই প্রবলেমটা আবার কারেক্ট হয়ে যাবে। অর ট্রিটমেন্ট টু কারেক্ট দ্য চেঞ্জেস, তাহলে যে কারেকশন হলো যে চেঞ্জ হলো সেই চেঞ্জটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসার জন্য আমি যে রেমেডি করলাম বা প্রসিডিউর তৈরি করলাম সেটা হলো আমার জন্য পেশেন্টের ট্রিটমেন্ট তৈরি করা। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা অনেকেই ভিডিও অফ করে রাখছো, ভিডিও অফ করে রাখছো প্রায় সবাই। যারা ভিডিও অফ করে রাখছো তারা ক্লাসে অ্যাবসেন্ট হবে। সঞ্জিদা আলম, তুমি ভিডিও অফ করো। রোল নাম্বার 18 নাম লেখো না, ভিডিও অফ করে রাখছো, ভিডিও অন করো। সঞ্জিদা তুমি কি আসো আমাদের সাথে? সঞ্জিদা আর ইউ উইথ আস? আসাদ, আসাদ কি আসো না? নেই? জি স্যার, আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসাদ, আসাদ দেন আফনান, তোমার ভিডিও অফ করো। অফ করে কেন? আফনান, আফনান বাবর, আলমগীর, আপনারা তোমার ভিডিও অন করো। মাহমুদা, মাহমুদা তোমার ভিডিও অন করো। রোল নাম্বার 42 ভিডিও অন করো। আপনার তোমার ভিডিও অফ করা এখনো। আসাদ, আসাদ নাম্বার 18
দেন স্টেপস অফ দ্য হিস্ট্রি স্টেপস গুলো আমাদের কি কি? তাহলে পার্টিকুলার সাথে পেশেন্ট আমি একটু আগে বলছিলাম the particulars of the patient, presenting manifestations, history of present illness, history of past illness, other histories, then review of the system. Review of the system এর মধ্যে আমরা এই যখন বিভিন্ন হিস্ট্রিগুলো শেষ করলাম তারপরে রিভিউ অফ দ্য সিস্টেম করি একটা। রিভিউ সিস্টেম মানে হলো এনকোয়ার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অর ইনফরমেশন ইজ নট গিভেন বাই দি পেশেন্ট। তাইলে আমরা কথা বলার পরেও যদি কোনো ইনফরমেশন পেশেন্ট না দিয়ে থাকে তাহলে সেই ইনফরমেশনটাকে তার কাছ থেকে জিজ্ঞেস করে বের করা, এটাকে বলা হবে রিভিউ অফ দ্য সিস্টেম। এবং সেটা করতে গিয়ে আমরা সিস্টেমেটিক্যালি প্রসিড করবো, সিস্টেম ওয়াইজ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এরকম করে একটা একটা করে আমরা প্রসিড করতে পারি। তোমাদের ম্যাকলিয়ারে বই দেখবে যে রিভিউ অফ দ্য সিস্টেম কিভাবে করা হয়, একটা টেবিল দেওয়া আছে। গিভ লিড টু দ্য পেশেন্ট, দ্যাট ইজ দ্য লিডিং কোশ্চেন। তুমি মনে করছো যে এই প্রবলেমটা পেশেন্টে আছে, বাট হি হ্যাজ নট মেনশনড অ্যাবাউট ইট, দ্যাট উই কল ইট লিডিং কোশ্চেন। এমফেসাইজ দ্য রিলেভেন্ট ইনফরমেশন। কোনো একটা যদি তুমি রিলেভেন্ট ইনফরমেশন মনে করো যে এটা পেশেন্ট বলেনি, তাহলে সেটার উপর এমফেসিস করবে বা সেটার উপর জোর দিবে এবং সেটা পেশেন্টের কাছ থেকে বের করে নেবে। ফিজিক্যাল এক্সামিনেশন, দ্যাট ইজ দ্য এক্সামিনেশন অফ দি পেশেন্ট। আমরা এই এক্সামিনেশন অফ দি পেশেন্ট করতে কি বলি আমি একটু আগে বলছিলাম যে আমরা উই ওয়ান্ট টু লুক ফর দি এভিডেন্সেস। আমরা যে ডিজিজগুলোতে যে এভিডেন্স তৈরি হয়েছে সেই এভিডেন্সগুলো আমরা দেখতে চাই। সেই এভিডেন্সগুলোর জন্য আমরা ফিজিক্যাল এক্সামিন করব। এবং ফিজিক্যাল এক্সামিনেশন যে কটা পার্ট বা যে কয়ভাবে আমরা এক্সামিন করতে পারি, একটা জেনারেল এক্সামিনেশন। সেকেন্ড হলো সিস্টেমিক এক্সামিনেশন। দ্যাট ইজ পার্টিকুলার সিস্টেমে। জেনারেল এক্সামিনেশন অ্যাজ এ হোল, এটা কি চেঞ্জ হলো সেটা দেখা, সেটা জেনারেল এক্সামিনেশন করবে। এবং একই চেঞ্জ অনেকগুলো ডিজিজ হতে পারে, এটাকে এই জন্য জেনারেল বলা হয়েছে। সিস্টেমিকটা হলো একটা পার্টিকুলার সিস্টেমের সাথে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে চেঞ্জ হবে, হার্ট রেট বাড়বে, কিন্তু গ্যাস্ট্রোএন্টেরাইটিস সিস্টেম তার হার্ট রেট বাড়ার কোনো উপায় নেই। সুতরাং কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন ইনভলভ হবে তখন তার যে হার্ট রেট বাড়বে সেটাকে ফাইন্ড আউট করাটাই হলো সিস্টেমিক এক্সামিনেশন অফ দি কার্ডিওভাস্কুলার সিস্টেম। দেন রিজিওনাল এক্সামিনেশন, কোনো একটা রিজিয়ন, যেমন থোরাক্সকে এক্সামিন করা, অ্যাবডোমেন এক্সামিন করা, দিজ আর কল্ড দি রিজিওনাল এক্সামিনেশন অর লোকাল এক্সামিনেশন। আর রিলিভেন্ট এক্সামিনেশন, একটা চেঞ্জ যখন আমরা পাবো তখন এর সাথে আরো কোনো চেঞ্জ থাকতে পারে এবং সেই চেঞ্জগুলো যদি আছে কি নাই সেটাকে দেখার জন্য যদি আমরা প্রসিড করি তাহলে সেটাকে বলা হবে রিলিভেন্ট এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন আমরা কি কি সাধারণত দেখি? জেনারেল usually observe or look for the appearance, body build, nutrition, behavior, face, color, hair, scar, etc. তাহলে এরকম অনেকগুলো জিনিস যেই জায়গাগুলোতে পরিবর্তন বা চেঞ্জ গুলো অনেকগুলো ডিজিজ বা অনেক সিস্টেমের ডিজিজের জন্য হতে পারে, এটাকে আমরা জেনারেল এক্সামিনেশন বলি। এবং এখানে জেনারেল এক্সামিনেশন পার্ট হিসাবে আমাদের অবজারভেশন অথবা লুক অর ইন্সপেকশন, আমরা এটা কখন কখন ইন্সপেকশনও বলি। তাহলে ইন্সপেক্ট করলাম, আমরা দেখলাম কি তার কেমন, বডি বিল্ড কেমন, বিহেভিয়ার কেমন, নিউট্রিশন কেমন, এটসেট্রা। সেকেন্ড স্টেপ হলো টাচ, ফিল অর কম্পেয়ার, এটাকে বলি আমরা পালপেশন। পালপেট করি, তার দেখলাম কি টেম্পারেচার, পালস, সোয়েলিং, লিম্ফ নোড, হাইপারস্থেসিয়া, টেন্ডারনেস, এটসেট্রা। তাহলে আমরা পালপেট করলাম। তারপরে একটা হলো যে মেজার করা, এটাও পালপেশনের পার্ট। তাহলে মেজার দি হাইট, ওয়েট, সোয়েলিং অ্যান্ড অর্গান। দেন হিয়ার অর অসকালটেট করা আমরা যে কোনো চেঞ্জ হলো কিনা। আমরা কখন যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা অসকালটেট করে হার্ট সাউন্ড শুনি, রেসপিরেটরি সিস্টেমে ব্রেথ সাউন্ড শুনি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে আমরা বাউল সাউন্ড শুনি। তো এই যে শোনাগুলো এটা একটা এক্সামিনেশনের পার্ট। তাহলে জেনারেল এক্সামিনেশনে আমরা এই কাজগুলো করতে পারি যে লুক, দেন ফিল, দেন মেজার, দেন হিয়ার। So these are the different part of the general examination. Systemic examination আমরা ভাগ করে আলাদা পড়ব প্রতিটা। এবং সিস্টেম এক্সামিনেশন আমরা সাধারণত যে জিনিসগুলো দেখি স্টেপ ওয়াইজ বা সিস্টেম ওয়াইজ, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম। তাহলে এক একটা সিস্টেমকে আলাদাভাবে এক্সামিন করার নাম হলো সিস্টেমিক এক্সামিনেশন। এবং এটা করে আমরা জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন ফাইন্ডিংস গুলোকে নোট করার চেষ্টা করবো। তাহলে এই কটা আমাদের প্রথম যে কটা দেখানো হলো কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, মাসকুলোস্কেলেটাল, নার্ভাস সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, হেপাটিক।
এই যে 5টা সিস্টেম বললাম, এই 5টা সিস্টেমকে আমরা প্রাইমারি সিস্টেম বলি, এবং এরপরে অন্যান্য সিস্টেম যেগুলো আছে সেগুলোকে সেকেন্ডারি, যেমন ইউরোজেনাইটাল, এন্ডোক্রাইন, হেমোপয়েটিক বা হেমাটোপয়েটিক। তাহলে এই যে সিস্টেমগুলো, এগুলোকে আমরা সেকেন্ডারি সিস্টেম বলবো, কারণ 5টা সিস্টেম প্রথম যে কটা আছে এই 5টাকে এক্সামিন করলে বাকি সিস্টেমগুলোর এক্সামিনেশন অনেকটা হয়ে যায়, এই জন্য ওটাকে সেকেন্ডারি সিস্টেম হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। রিজনাল লোকাল এক্সামিনেশন, কোন একটা স্পেসিফিক রিজিয়ন অথবা পার্টকে এক্সামিন করে উই কল ইট রিজনাল এক্সামিনেশন। এখন এখানে যেটা দেখি, চেঞ্জেস কনফাইন্ড ইন পার্ট অবলিক রিজিয়ন অর অর্গান, তাহলে এইটা যদি আমরা দেখি এটাকে আমরা লোকাল, আমরা টোটাল এক্সামিন করবো না, টোটাল সিস্টেমকে এক্সামিন করবো না, কিন্তু শুধু একটা পার্টিকুলার অর্গানকে এক্সামিনেশন করবো। ফর এক্সাম্পল, এক্সামিনেশন অফ দি লিম্ব নোড, ফেস, থাইরয়েড গ্ল্যান্ড, চেস্ট, অ্যাবডোমেন, তাহলে এগুলো হলো রিজনাল অর লোকাল এক্সামিনেশন অফ দি প্রিকোর্ডিয়াম, প্রিকোর্ডিয়াম আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রায় বলি, জাস্ট এক্সামিন দ্য প্রিকোর্ডিয়াম, ইউ নিড নট টু এক্সামিন দ্য আদার পার্টস অর other organ. Then neurological examination of the lower limb, again it is a regional or local examination. আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত? আমরা স্টেপ ওয়াইজ প্রসিড করলাম, কেন? ফর হিস্ট্রি টেকিং অ্যান্ড ফর ফিজিক্যাল এক্সামিনেশন, নাও এবং সিস্টেম রিভিউ। এই 3টা কাজ করার পরে আমরা এর থেকে যে ইনফরমেশনগুলো পাবো, যে পজিটিভ ইনফরমেশনগুলো পাবো এবং ইম্পর্টেন্ট নেগেটিভ ইনফরমেশনগুলোকে আমরা এক জায়গায় নোট করার চেষ্টা করবো, যে আমি কি কি পজিটিভ পেলাম সেই ডিটেলস থেকে আমি সামারি তৈরি করবো। যেটা সেই সামারিটা তৈরি করবো কেন? কোত্থেকে? পার্টিকুলার যদি পেশেন্টের থেকে নিব তার নাম, তার জেন্ডার, তার বয়স, তার অ্যাড্রেস। হিস্ট্রি থেকে নিব তার মেইন কমপ্লেন্টস গুলো। ফিজিক্যাল এক্সামিনেশন থেকে, সিস্টেম রিভিউ থেকে নিব তার রিলেভেন্ট কোনো কিছু যদি আমি বের করতে পারি তাহলে সেটা নিব। ফিজিক্যাল এক্সামিনেশন থেকে নিব তার ইম্পর্টেন্ট পজিটিভ এবং নেগেটিভ ফাইন্ডিংস গুলো, পজিটিভ এবং ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং। এই সবগুলো নিয়ে আমি যখনই একটা সামারি তৈরি করব, সেটা আমার তৈরি কি হলো? সিলিয়েন্ট ফিচার। তাহলে হিস্ট্রিতে তোমরা যদি এখন মনে করতে পারো অথবা যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে পার্টিকুলার সাথে পেশেন্ট, দেন হিস্ট্রি অফ সিপ কমপ্লেন বা প্রেজেন্টিং ম্যানিফেস্টো, দেন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, আদার হিস্ট্রিজ, রিভিউ অফ দি সিস্টেম, ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে আসছে সিলিয়েন্ট ফিচার। তো সিলিয়েন্ট ফিচারে আমরা বেসিক্যালি একটা সামারি তৈরি করছি, কার আগের যে কাজগুলো করে আসলাম সেই কাজগুলো। সিলিয়েন্ট ফিচারের পরে সিলিয়েন্ট ফিচার আমরা কি করবো, সাধারণত কি করতে চাই? ডু নট রিপিট ডিরেক্টলি, আগে যে কথাগুলো আসছে সেগুলো সরাসরি এখানে বলবো না, অথবা ডিরেক্টলি বা খুব ডিটেলস আমরা বলবো না। ডু নট মেক টু লং, আমরা এটাকে কখনোই বড় বা লম্বা করতে চাই না। কতটুকুর মধ্যে থাকবে এই সামারিটা? 150 to 200 ওয়ার্ডস, 150 থেকে 200টা ওয়ার্ডের মধ্যে আমরা এই সামারিটা তৈরি করবো। বা সিলিয়েন্ট ফিচার শুড নট বি মোর দ্যান 150 to 200 ওয়ার্ডস। দেন ফর্মুলেট দ্য ডায়াগনোসিস, আমরা এই যে কাজগুলো করলাম, কেন করলাম? আমরা একটা ডায়াগনোসিস তৈরি করতে চাই। সেই ডায়াগনোসিস ফর্মুলেট করার জন্য মেক রেজাল্টস অর কনক্লুশন অফ দি অবটেন ফ্যাক্টস। তাহলে আমরা সিলিয়েন্ট ফিচারের মধ্যে থেকে এখন হিসাব করি যে পেশেন্টের নাম এত, বয়স এটা, অমুক জায়গা থেকে আসছে, তার সিপ কমপ্লেন হলো ফিভার। সাপোজ একটা 15 বছরের ইয়াং বয়, সে চিটাগং শহর থেকে আসছে, তার কমপ্লেন হলো ফিভার, হেডেক, বডি এক, ভমিটিং, রানিং নোজ ফর 3 days। তাকে এক্সামিন করে আমি দেখলাম তার টেম্পারেচার 100 আছে এবং তার মাসেল টেন্ডারনেস আছে, গায়ে কিছু র্যাশ আছে হয়তো, এবং তাহলে এইগুলো আমি সিলিয়েন্ট ফিচার তৈরি করলাম। এখন এখান থেকে কি ডায়াগনোসিস হতে পারে? আমি যদি এখনকার পার্সপেক্টিভ বলি, একটা দিনের জ্বর, তার গা ব্যথা, তাহলে কি হবে? মোস্ট লাইকলি ইট ইজ ভাইরাল ফিভার অর ইট ক্যান বি করোনা ইনফেকশন। তাহলে ভাইরাল ফিভার হতে পারে বা করোনা ইনফেকশন হতে পারে, অথবা অন্য কোনো ফেব্রাইল ইলনেস হতে পারে। তাহলে এই যে আমি তার কমপ্লেন, ফিজিক্যাল এক্সামিনেশন, এর থেকে যে ডায়াগনোসিসটা তৈরি করলাম বা ফর্মুলেট করলাম, এটাকে আমরা বলবো ফর্মুলেশন অফ দ্য ডায়াগনোসিস অর মেকিং দ্য ডায়াগনোসিস। এবং সেটা ডায়াগনোসিস, আমি এটাকে যদি ভাইরাল ফিভার বলি, তাহলে কেউ বলবে এটা না ভাইরাল ফিভার না, এটা ম্যালেরিয়া। আর একজন হয়তো বলতে পারে না এটা ম্যালেরিয়া, এটা এন্টারিক ফিভার বা টাইফয়েড ফিভার। তাহলে আমি বললাম ভাইরাল ফিভার, আরেকজন বললো ম্যালেরিয়া, একজন বললো এন্টারিক ফিভার। তাহলে আমি যদি বলি, আমি তাদেরকে বললাম তোমারটা হতে পারে, তবে ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? এটা একটা ইয়াং বয়, তার হিস্ট্রিটা শর্ট, সুতরাং ভাইরাল ফিভারের এই জিনিসগুলো
বেশিরভাগে এরকমই থাকে, এবং অন্যগুলোতে এরকম হতে পারে, বাট তার আরো কিছু ফিচার্স থাকতে হবে। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস যেটা, সেইটা হবে প্রফেশনাল ডায়াগনোসিস। বাকি যে দুটো থাকলো সেই দুটো যাবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে লিস্ট দ্য আদার পসিবিলিটি, এখানে ইন্টারিক ফিভার যেটা বললাম বা ম্যালেরিয়া যেটা বললাম, ইট উইল বি লিস্টেড আন্ডার দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো ডায়াগনোসিস ফর্মুলেট করার জন্য আমরা সাধারণত এরকম করি, সামারি তৈরি করি। সামারি পরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা হতে পারে সেটাকে বলি প্রফেশনাল ডায়াগনোসিস। তারপরে যেটা লাইকলি ডায়াগনোসিস হতে পারে সেটাকে বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। Differential diagnosis, provisional diagnosis will be only one, এবং differential diagnosis can be two or more than two, but it should not be more than five. So provisional diagnosis, it must be one. Differential diagnosis will be more than one, or it can range from 2 to 5, but it should not exceed 5. Then diagnosis তৈরি করার পর আমরা প্রভিশনাল এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার পরে আমরা এখন ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রভিশনাল ডায়াগনোসিস এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যে কটা রোগের নাম আমরা লিখছি সবগুলো ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে এখানে ইনভেস্টিগেশন করতে প্ল্যান ফর ইনভেস্টিগেশন ফর অল দ্য পসিবল ডায়াগনোসিস, দ্যাট ইজ দ্য প্রভিশনাল এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যেমন ম্যালেরিয়ার জন্য ইনভেস্টিগেশন করবো, আমি ভাইরাল ফিভারের জন্য ইনভেস্টিগেশন করবো, এবং এন্টারিক ফিভারের জন্য ইনভেস্টিগেশন করবো। তাহলে এই যে তিনটা জিনিস ইনভেস্টিগেশন করলাম, এটি হলো প্ল্যান ফর ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি আমার ইচ্ছা মতো ইনভেস্টিগেশন করতে পারবো না। ইনভেস্টিগেশন করার জন্য আমার একটা অবজেক্টিভ থাকতে হবে, আমি কি ইনভেস্টিগেশন করবো। সাপোজ আমি বললাম এটা ভাইরাল ফিভার, তাহলে ভাইরাল ফিভার যদি হয় তার জন্য কোন ইনভেস্টিগেশন, আমরা যদি এখন করোনা বলি তাহলে আমি কি করবো, সরাসরি আরডিটি তে চলে যাবো, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট অথবা আরটিপিসিআর, এখানে যাবো। আবার যদি বলি যে এন্টারিক ফিভার, তখন আমি এন্টারিক ফিভারের জন্য তার ইনভেস্টিগেশন যাবো, কেউ বলবে ব্লাড কালচার, কেউ বলবে অন্য টেস্ট। ম্যালেরিয়া যদি বলি তাহলে ম্যালেরিয়ার প্যারাসাইট কিভাবে দেখা যাবে সেদিকে যাবো। কিন্তু আমি এই তিনটার ইনভেস্টিগেশন করবো। আমি করোনার জন্য করলাম আরডিটি অথবা আরটিপিসিআর, ম্যালেরিয়ার জন্য করলাম ম্যালেরিয়ার প্যারাসাইট দেখলাম, এন্টারিক ফিভারের জন্য দেখলাম ব্লাড কালচার। তাহলে এই যে তিনটা ইনভেস্টিগেশন বা তিনটা ডিজিজ ইনভেস্টিগেশন করলাম, এই প্ল্যানটা আমাকে আগে তৈরি করতে হবে। কেন তৈরি করলো, আমি এই ডায়াগনোসিস ইনভেস্টিগেশন করবো, আমার অবজেক্টিভ থাকতে হবে, আমি এটা ম্যালেরিয়া কেন সেটা দেখতে চাই, এটা ভাইরাল ফিভার কেন দেখতে চাই, অথবা এন্টারিক ফিভার কেন দেখতে চাই। তাহলে তিনটা হওয়ার সম্ভাবনা নেই, যে কোনো একটা হবে, বাকি দুইটা নেগেটিভ আসবে। সুতরাং আমার এই ইনভেস্টিগেশন গুলো করার জন্য আমার একটা অবজেক্টিভ থাকতে হবে। অবজেক্টিভটা কি? প্রথম অবজেক্টিভ হলো আমি এটাকে ডায়াগনোসিসটা কনফার্ম করতে চাই বা ডায়াগনোসিসটা এস্টাবলিশ করতে চাই। সেকেন্ড এর অবজেক্টিভ সেটা হলো বাকি যেগুলো নয় সেটাকে ইনভেস্টিগেশন করে নেগেটিভ যদি আসে তাহলে বলবো এগুলো নয়, দ্যাট মিনস এক্সক্লুড দ্য আদার পসিবিলিটিস। অবজেক্টিভস অফ ইনভেস্টিগেশন, তাহলে আমরা অবজেক্টিভস অফ ইনভেস্টিগেশন মধ্যে কি কি পাবো? টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস নাম্বার ওয়ান। সেকেন্ড অবজেক্টিভ ইজ টু এক্সক্লুড দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আমি বাকি দুইটাকে বাদ দেওয়ার জন্য ইনভেস্টিগেশন করলাম। টু ফাইন্ড আউট দি ইটিওলজি, যদি ম্যালেরিয়া হয় তাহলে ম্যালেরিয়ার প্যারাসাইট পাবো, যদি এন্টারিক ফিভার হয় তাহলে এন্টারিক ফিভার হলে আমি সেখানে টাইফয়েডের এন্টারিক অর্গানিজম গুলো পাবো, আইদার টাইপ সালমোনেলা টাইফি অথবা সালমোনেলা প্যারাটাইফি, ব্লাড কালচার করে পাবো। আর যদি করোনা হয় তাহলে আরডিটি অথবা আমার আরটিপিসিআর পজিটিভ হবে। টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি, এখন দেখো করোনাতে কোনো পেশেন্ট একদম মাইল্ড সিমটম নিয়ে চলে যায়, তার আর কোনো ফার্দার কোনো ট্রিটমেন্টও করা যায় না এবং হসপিটালে ভর্তিও করা যায় না। আবার কিছু পেশেন্ট এত সিভিয়ার হয় যে মরেই গেল। সুতরাং এইটা দিয়ে আমরা ইনভেস্টিগেশন করে আমার একটা অবজেক্টিভ হলো সিভিয়ারিটি দেখতে চাই, হাউ সিভিয়ার দ্য ডিজিজ, টু সি দ্য কমপ্লিকেশন। কি করছো? ওয়াইফাই না তো সবাই ওয়াইফাই না তো ব্যাট তিন মিনিট করলাম।
উপরে টান। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? ঠিক আছে, আমরা প্রায় শেষ করে ফেলছি। তাহলে অবজেক্টিভস অফ ইনভেস্টিগেশন আমরা যেটা পেলাম, establish the diagnosis, to exclude the differential diagnoses, then find out the etiology, to assess the severity, to see the complications, formulate the treatment, to follow the results of the treatment, and many more. তাইলে এর সমস্ত এক পেশেন্টের জন্য সমস্ত ইনভেস্টিগেশন গুলো থাকবে নট, সমস্ত অবজেক্টিভ গুলো ফুলফিল করা যাবে নট নেসেসারি। তাইলে আমরা এর এক বা একাধিক অবজেক্টিভসকে নিয়ে আমরা ইনভেস্টিগেশন গুলো করবো, এবং কোনো অবজেক্টিভ ছাড়া কোনো ইনভেস্টিগেশন করা যাবে না। মিনিমাম তার একটা অবজেক্টিভ থাকতে হবে, আমি এই কারণে এটাকে ইনভেস্টিগেট করতে চাই। দেন কনফার্ম ডায়াগনোসিস, আমরা ডায়াগনোসিস কনফার্ম কেমন করবো? তাহলে আমরা তিনটে ডায়াগনোসিস বললাম। একটা বললাম গিয়ে প্রভিশনাল ডায়াগনোসিস, দ্বিতীয়টা বললাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তৃতীয়টা হলো কনফার্ম ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস হলো দ্য মোস্ট পসিবল ডায়াগনোসিস, সেকেন্ডটা হলো আদার লাইকলি ডায়াগনোসিস, এন্ড লাস্টলি দি কনফার্ম ডায়াগনোসিস। কনফার্ম ডায়াগনোসিসের মধ্যে একটা হলো ইটিওলজিক্যাল ডায়াগনোসিস, আর একটা হিস্টোলজিক্যাল অথবা সাইটোলজিক্যাল ডায়াগনোসিস, টিস্যু ডায়াগনোসিস, আর একটা মলিকুলার ডায়াগনোসিস। এই তিনটা ডায়াগনোসিস আমরা যখন পাবো, তিনটা এক বা একাধিক, যদি ম্যালেরিয়াতে ম্যালেরিয়াল প্যারাসাইট পাই তাহলে সেটা কনফার্ম ডায়াগনোসিস। যদি আমি করোনা দেখি তাহলে আরটিপিসিআর যদি পজিটিভ থাকে সেটা কনফার্ম ডায়াগনোসিস। টিস্যু ডায়াগনোসিস, যেটা টিস্যু ডায়াগনোসিস আমি যদি বায়োপসি করি অথবা সাইটোলজি করি, সেল একটা নিলাম, দেখা গেল সেখানে ক্যান্সারের পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হবে কনফার্ম ডায়াগনোসিস। তোমার ডান দিকের এই পিকচারটা দেখো, তাহলে এইখানে যে একদম সেন্টার, যেটা সেন্টারটা হলো কনফার্ম ডায়াগনোসিস এরিয়া। নেক্সট ইজ দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আমরা সবসময় এই স্লাইডটা দেখাবো। ম্যানেজমেন্ট হলো কয়েকটা স্টেপ থাকে, জেনারেল ম্যানেজমেন্ট, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, দেন ইজ দ্য ইটিওলজিক্যাল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, এন্ড মেজার্স ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল। তাহলে এই যে 6টা স্টেপ বা 5টা স্টেপ আমরা বলবো হয়তো, এই স্টেপস গুলো হলো কি ম্যানেজমেন্টের আমাদের স্টেপস, এবং এই স্টেপস গুলোকে আমরা আস্তে আস্তে করে ফিল আপ করে কিভাবে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট লিখতে হয় সেটাকে আমরা প্র্যাকটিসের দিকে যাবো। ম্যানেজমেন্ট, ইট মিনস জেনারেল ম্যানেজমেন্ট, symptomatic management, etiological or specific management, management of the complications, and measures for prevention and control. Then follow up. Follow up আমরা কি দেখি? ফলো আপ হলো একটা পেশেন্টের আজকে যেখানে ডিজিজটা আছে, কালকে বা সাবসিকুয়েন্ট টাইমে, ইন কোর্স অফ টাইম, সেই ডিজিজটা একই জায়গায় আছে, সেটা ডিটোরেট করলো না ইমপ্রুভ করলো, এটা যদি আমরা যখন অন ডিফারেন্ট অকেশনস দেখবো তখন সেটাকে বলবো ফলো আপ। ফলো আপ গুলো দেখি আমরা কিছু মেজার্ড আউটকাম, রেজাল্ট কি আমার আসলো সেটা দেখার জন্য। ফলো দি কোর্স অফ দ্য ডিজিজ, বাড়ছে কমছে বা একই রকম আছে। টু মেজার দি ইফেক্টস অফ দি ট্রিটমেন্ট, আমার ট্রিটমেন্ট যেটা দিলাম সেই ট্রিটমেন্টে কি রেজাল্ট আসলো সেটা ইফেক্টস দেখার জন্য। এরপর ব্রেকিং দ্য ব্যাড নিউজ, যদি কোনো পেশেন্টের একটা অড ডায়াগনোসিস থাকে, সাপোজ কারো একটা ক্যান্সার আছে, এটা আমি কিভাবে বলবো, এইটা বলার জন্য আমাদেরকে একটা টেকনিক বা আমাদেরকে এক্সপার্টাইজ অ্যাকোয়ার করতে হয়। সেই এক্সপার্টাইজটা কিভাবে জিনিসটা বললে পেশেন্টের জন্য বা রোগীর অ্যাটেন্ডেন্সের জন্য সেটা তারা অ্যাকসেপ্ট করবে বা তার উপর কোনো প্রেশার ক্রিয়েশন হবে না। প্রথমে আমরা তৈরি করি কি সেটিংটাকে আমি কখন বলবো, কোথায় বলবো, দেখা বেডসাইডে গিয়ে বলে দিলাম যে আপনার ক্যান্সার হয়েছে, ইট শুড নট, তাহলে সেটার জন্য আমাকে একটা সেটিং তৈরি করতে হবে। সেটিংটা কেমন হবে, তাহলে আমি নিজে বলতে পারি, কোনো সোশ্যাল ওয়ার্কার কিন্তু বলাইতে পারি, এবং মিনিমাইজ দ্য ডিস্ট্রাকশন, সে আমার কথাগুলো শুনবে, এরকম করে তাকে দিয়ে বলতে হবে। তারপর হলো পারসেপশন করলো, হোয়াট
what do they know about the disease? তাইলে রোগী এতক্ষণ পর্যন্ত বা তার রোগ সম্পর্কে কি জানে বা না জানে, তার পারসেপশনটা কি, সেটা আমাকে আগে অ্যাসেস করে নিতে হবে, তারপর এটা বলা যাবে। ইনভাইটেশন হলো মানে ব্রেক দ্য ব্যাড নিউজ। তুমি আস্তে আস্তে করে একটা বলো, তাহলে সেটা হলো ইনভাইটেশন। নেক্সট ইজ দ্য নলেজ। তুমি কেমনে বলবে, ডাইরেক্টলি বলবে না প্ল্যান করে তার ডাইরেক্টলি বলবে কিনা, অথবা সহজ বাংলা। আমি যদি আমার মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি, আমি যদি বলি যে আপনার ব্রনকিয়াল কার্সিনোমা হয়েছে, ইট উইল বি মিনিংলেস টু দ্য পেশেন্ট। তাহলে আমাকে এবার বলতে হবে যে আপনার ফুসফুসে বা অথবা শ্বাসনালীতে ক্যান্সার হয়েছে। তাহলে সেই কথাটাতে বলা, তাহলে এমন একটা ল্যাঙ্গুয়েজে বলতে হবে যে ল্যাঙ্গুয়েজটা পেশেন্টের কাছে অ্যাকসেপ্টেবল অথবা তার জন্য সেটা পরিচিত। এমপ্যাথি হলো কারো প্রতি সহানুভূতিশীল হওয়া, এবং দয়া করা এবং সহানুভূতি দুইটা এক জিনিস নয়। সহানুভূতি হলো যেমন একটা পেশেন্ট মরে গেছে, তাকে আমার দয়া করার কিছু নেই, তার প্রতি তার অ্যাটেন্ডেন্সের প্রতি আমার সহানুভূতি যদি প্রকাশ করি যে হ্যাঁ মরে গেছে, ডেফিনেটলি দিস ইজ এ ম্যাটার অফ সরো বা দিস ইজ এ ম্যাটার অফ গ্রিফ, এবং আমি এটার সাথে বেশি, বাট এভরিথিং হ্যাজ বিন ডান ফর দি বেটারমেন্ট অফ দি পেশেন্ট বাট উই ফেইল্ড। এবং আপনিও যেটা চেষ্টা করছেন আপনার সাধ্য মতো, আমরা পেশেন্টকে সেভ করতে পারিনি বা সেভ করা যায়নি, এই যেভাবে বলা, এইটাকে বলা হবে এমপ্যাথি। আর লাস্টটি হলো সামারি যেটা হলো, এটা তুমি তোমার ডায়াগনোসিসটা বললে, তুমি কি করতেছ সেটা বললে, পেশেন্টে কি করা উচিত সেটা বললে, এটাকে এক জায়গায় করে পেশেন্টকে আমি যদি ইনফরমেশন করে বলি, তাহলে সেটাকে বলা হবে ব্রেকিং দ্য ব্যাড নিউজ ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অথবা একটা যে কোনো একটা ডিপার্টমেন্টে। আমরা কনক্লুশন চলে আসছি প্রায় শেষ দিকে। আজকের ক্লাসে আমাদের যেটা কনক্লুশন, অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট ইজ অ্যান আর্ট। আমরা নলেজ থাকলে সেটা করতে পারবো না, বা এটা আর্টিস্টিক হইতে বা পেশেন্ট কিভাবে মানবে সেটাকে, তার কাছে কি আমি পেলাটা বললাম সেইভাবে বলাটাই হলো আমাদের আর্ট। ইট নিডস নলেজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল। আমার নলেজ থাকলে হবে না, আবার শুধু কমিউনিকেশন স্কিল থাকলে হবে না, আমাকে ঠিক কথাটা ঠিকভাবে বলতে পারাটাই হলো নলেজ এবং স্কিলের ব্যাপার। দেন প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ডেভেলপ দি নলেজ অ্যান্ড স্কিল। তাহলে আমরা এই যে রিপিটেডলি এখান থেকে করতে থাকবো, থার্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার আস্তে আস্তে যেটা করবো, এবং ফাইনালি যখন আমরা ক্লিনিশিয়ান হব তখন আমরা এটাকে ভালোভাবে বলতে পারবো। এবং এই যে রিপিটেডলি যে আমরা কাজটা করলাম, এটাকে আমরা প্র্যাকটিস হিসাবে টু বিগিন। আমরা থার্ড ইয়ার থেকে শুরু করি এবং আলটিমেটলি প্রফেশনাল শেষ দিন পর্যন্ত, নট অনলি ইয়োর এমবিবিএস পাস করলা শেষ হয়ে গেল, নট লাইক দ্যাট, পোস্ট গ্রাজুয়েশন করলা শেষ হয়ে গেল, নট লাইক দ্যাট। It is to be continued throughout the total period of your professional life. করোনা ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কথাগুলো আমরা সবসময় দেখছি, ফলো দ্য ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল মেজার্স, দ্যাট ইজ IPC. Be safe and keep others safe. Wear the face mask in a standard way. Avoid the public gathering. Maintain the social distancing and be aware regarding the newer developments to the corona. And as a student or as a medical personnel, we will try to be updated with the current information. Next, thank you very much for your participation. এখানে তোমরা দুটো ব্যাচ আছো, আজকের ক্লাসটা আমি রিপিট করলাম ফর দি বি ব্যাচ, এবং ডি ব্যাচের সাথে আমার এই ক্লাসটা আগেও হয়েছিল। আজকে তোমরা যারা আছো, আমরা যদি ফেস টু ফেস ক্লাস আসে, অথবা আমি এরপরে চেষ্টা করবো তোমাদের সাথে ইমার্জেন্সি মেডিসিন একদিন একটা লেকচার নেওয়ার জন্য। আমি আমার টিচারদেরকে বলবো যে যেহেতু সব ব্যাচের সাথে ইমার্জেন্সি মেডিসিন ছিল, একটা ক্লাস লেকচার ফর্মে নেওয়া যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যাদের ভিডিও অফ আছে তারা মনে হয় পার্সেন্টেজ পাবে না। রোল নাম্বার 42, রোল নাম্বার 42 কি নাম, তার নামও লিখে না এখানে, সে কানেক্ট হয়ে কোথায় আছে আমি জানি না। ঠিক আছে, আর এখানে হলো IU, এই ভদ্রলোককে রোল নাম্বার নাই এবং ভিডিও অফ করা আছে। IU ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
Recording stop.